স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ভারতে পালানোর পর দুর্নীতির কোনো মামলায় প্রথমবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিচার শুরু হলো। বৃহস্পতিবার 6টি মামলায় মোট 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন আশা দুদক আইনজীবীর জানান, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে আসামিদের। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়। এরপর বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। শেখ হাসিনা সরকার আরো 12 জন আসামি, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সাবেক চেয়ারম্যান এবং রাজুকের অন্যান্য কর্মচারী, এরা মিলে 12 জন ছিল। তাদের প্রত্যেকে যেহেতু পলাতক, তাদের বিরুদ্ধে আমরা চার্জ গঠনের আবেদন করেছি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে চার্জ গঠন করেছেন। 11 বাদী সাক্ষীর জন্য ধার্য রাখিয়েছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে 5-2 7 বছর। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এই কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের সদস্যরা। সকাল 9টা থেকে শাহবাগ মোড়ে এই কর্মসূচি শুরু করেন তারা। জুলাই যোদ্ধারা বলছেন, আজকের মধ্যেই তাদের 5 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে ঘোষণা দেন তারা। এদিকে এই কর্মসূচির ফলে শাহবাগে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আমরা এসেছি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় দলিল যে 71-এর সংবিধানে 72-এর সংবিধানে আছে, সে সংবিধানে যেন আমাদের এই দলিলটা যেন থাকে। এই জন্য আজকের মধ্যে এটা দিতে হবে, না দিলে আমরা আন্দোলন আরো তীব্র করব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহমিদ আমিন। তাহমিদ, দাবি দাওয়া নিয়ে কি বলছেন জুলাই যোদ্ধারা, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। জি তানিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি রাজধানীর শাহবাগ মোড়ে, যেখানে আমরা দেখেছি যে আজকে সকাল 9টা থেকে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন তাদের দাবিদাগুলো নিয়ে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবিদা মানা হয় তাদের এখানে অবস্থান কর্মসূচি দিবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে জুলাই যে ঘোষণাপত্রটি রয়েছে সেটি সাংবিধানিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং সেটি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা এখানে আসার পর দেখেছি যে আজকে সকাল 9টার পর থেকেই কিন্তু শাহবাগের চারপাশে রাস্তা অবরুদ্ধ করে এখানে আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং এই আন্দোলন কেন্দ্র করে কিন্তু আমরা পুলিশ সদস্যদের দেখেছি তারা এখানে বাড়তি নিরাপত্তা দিচ্ছেন। তারা চেষ্টা করছেন এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকটাই কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই আন্দোলনের ফলে কিন্তু রাস্তায় যে অবরোধ করেছেন তারা, এর ফলে সাধারণ মানুষের কিন্তু জনভোগান্তিতে পড়তে হয়েছে। তারা তাদের সময় মতো তাদের গন্তব্যে কিন্তু পৌঁছাতে পারেনি।
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের সামনে কথা বলেছি, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো জানানো হয়নি। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না সরকারের ঘোষণাপত্রটি প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। তবে অনেকে কিন্তু এখানে জনদুর্ভোগের কথা চিন্তা করে দুঃখ প্রকাশ করেছে। তবে আপনাদেরকে এখানে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে রাখতে চাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বোঝা যাবে যে এখানে আন্দোলনটা কোন দিকে যায়। তবে এখানে সকালের তুলনায় এখন কিন্তু লোক সমাগম অনেকটাই কিন্তু কম দেখা যাচ্ছে। জি, এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। তাহমিদ, আপনাকে ধন্যবাদ শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, বলেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। গতকাল পর্যন্ত কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো 14টি বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছে কমিশন। প্রথম পর্যায়ের আলোচনায় ঐক্যমত্য এসেছিল 62টি বিষয়ে। এর তালিকা একদিন আগে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। ছটি কমিশনের মধ্যে যে সমস্ত সুপারিশ আছে সেগুলো থেকে সারাংশ তৈরি করে আমরা আপনাদের কাছে দিয়েছিলাম। তার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমি অনেকগুলো বিষয়ে ঐক্যমত হয়েছে, যেগুলো একটি তালিকা আপনাদের কাছে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এগুলো আপনারা নিজেরাই জানেন। পরবর্তী সময় যে বিষয়গুলো অমীমাংসিত থেকেছিল সেগুলো নিয়ে আমরা সকলকে নিয়ে আলোচনাটা করেছি, এখনো করছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিরতিতে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই ব্যাপারে সিপিবির সাথে আমরা একমত। বাংলাদেশের যে দরিদ্র দেশ, আমাদের যে আর্থসামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক সংকট, এই সংকটের মুহূর্তে এই উচ্চ কক্ষের মতো একটা উচ্চাভিলাষী যে গঠন করার, সেইটা আমরা একমত পোষণ করি না, অপ্রয়োজন মনে করি বাংলাদেশের এই বাস্তবতায়। এখানে একটা গরিবের ঘোরারোগের মতো একটা ব্যবস্থা, সেটা হচ্ছে এই উচ্চকক্ষ গঠনের মধ্য দিয়ে, এবং কিছু লোককে যারা পার্লামেন্টের সদস্য হতে পারবে না, মনোনয়ন পাবে না, তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের একটা উচ্চকক্ষ সেখানে বানানো হচ্ছে। সেই জন্য আমরা এটার বিরোধিতা করতেছি, এটা অপ্রয়োজনীয়। আমরা বলছি এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না, অ্যাবস্টেইন করলাম, নোট অফ ডিসেন্ট না। এই আলোচনা আমরা প্রত্যাখ্যান করলাম, এই আলোচনার থেকে আমরা বিরত থাকলাম, সেই কথা আমরা বলেছি। আর বাকি 5টা বিষয় সেগুলো আমরা ইতিপূর্বে বলেছি, এবং ভবিষ্যতে যদি আলোচনা হয় সেটা পরে আসবে। ওইটা আলোচনা হয় না এখনো, ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো না। মৌলিক বিষয়গুলো সংস্কার করে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না হলে তিক্ততা তৈরি হবে, বোঝাপড়া থাকলে জনগণ সুফল পাবে। মৌলিক সংস্কার করে লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে সব দ্বিধা কেটে যাবে বলেন মির্জা ফখরুল। যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টার সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন, প্রথম দিকে সেকেন্ড উইকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। সরকারকে তামাক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রভাব মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, জনস্বাস্থ্য বান্ধব নীতি নির্ধারণে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে সরকারকে। তামাক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বার্থ ও জনস্বার্থ কখনো এক হতে পারে না। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র নির্বাচিত সরকারই তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা রাখতে পারে।
কৌশলগত অন্তর্দৃষ্টি, সহযোগিতা ও জ্ঞান ভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের সমাপনী আয়োজনে তিনি এ কথা বলেন। এই কোর্সে অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও বিজ্ঞানী। আরও ছিলেন সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক এবং ব্যবসায়ী সহ মোট ৪৫ জন। Capstone Fellows truly know in-depth analysis of countries' challenges and opportunities during the course. You must have realized that while we have made significant progress over 5 decades, there are challenges as well. As a strategic leader in your respective field, you will tackle these challenges and contribute to our collective success. আজ ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির নানা চ্যালেঞ্জ মাথায় রেখে এবারও সংকোচনমূলক মুদ্রানীতি দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতি পুনর্বিবেচনার পরামর্শ তাদের। এ বিষয়ে একটি প্রতিবেদন করেছেন রিয়াজ সুমন। আমরা প্রতিবেদনটি পরে উপস্থাপন করব। সচিবালয় সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জন্য আমরা ফাইট করেছি এবং আপনাদের এই যে ৫ নম্বর গেট, এটা জরুরি ভিত্তিতে দেখবো যাতে এটা হয়। যদি ৫ কাটি হয় তাহলে সচিবালয়ের যতগুলো গেট আছে সবগুলো দিয়েই তো আপনার ঢোকা উচিত, ঠিক না? আর আমরা সবাই তো আর ডায়াবেটিকের রোগী না যে আমরা অনেক খেটে আসলে আমার উপকার হয়। তো আমি ২০০২ সালে অবজারভার ছাড়ি। অবজারভার ছাড়ার পরে আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করি। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করার পরে ওরা আমাকে সচিবালয় বিট দিয়েছে। আমার কাজ ছিল ৯টা, ৯:৩০ আমি ঢোকা আর ৫টায় বের হওয়া। এবং পকেট ভর্তি, আমার যে খুব ভালো সোর্স ছিল তা না, পকেট ভর্তি যত চোথা ছিল আমি নিয়ে যেতাম। আর আমি স্পোর্টসে যারা এখানে আছেন, যারা স্পোর্টস থেকে আসছে, তাদের একটা কিন্তু বড় গুণ আছে, তারা প্রচুর লিখতে পারে। আমি সারাদিন ধরে ওই যে ৫টার সময় যে ধরেন ৭টা রিপোর্ট করতেছি কোনো দিন, তার মধ্যে কোনোটা ফার্স্ট লিড হচ্ছে, কোনোটা সেকেন্ড লিড, কোনোটা থার্ড লিড। আমার মনে আছে একটা বছরে আমি সচিবালয় বিট করার কারণে এক বছরে ৯৮টা আমি লিড পেয়েছি। তো ওই জায়গার থেকে আমি দেখেছি মানে সচিবালয়ে যারা করেন তারা কতটা মানে পরিশ্রম করেন। আপনাদের যে কাজগুলো খুবই অ্যাপ্রিসিয়েট যতটা হওয়ার কথা সেটা হয় না, কারণ এটা খুবই ডেলিকেট একটা কাজ। কোনো মিনিস্টারে আপনি ভুল কোট করলেন, আপনার চাকরি একদম তখন উইক হয়ে যায়। অনেকে আনডিউ প্রেশার এক্সার্ট করে, আপনার একটা মিটিং মিস হওয়া মানে অনেক বড় একটা লাভ হচ্ছে যে আপনি একই কম্পাউন্ডের ভিতরে অনেকগুলো মিনিস্ট্রি পাচ্ছেন। আপনার ভালো সোর্স থাকলে আপনি স্টেডি সোর্স অফ নিউজ পাচ্ছেন। কিন্তু আবার আপনার ভয়ের বিষয় হচ্ছে যে আপনি যদি ভুল নিউজ দিয়ে দেন। দর্শক, কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক, যেমনটা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, আজ ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। সেই বিষয়ে একটি প্রতিবেদন করেছেন রিয়াজ সুমন। আমরা যাচ্ছি প্রতিবেদনে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে ১ বছরে ২ দফায় মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে তুলে ধরা হয় অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণের রূপরেখা। বৃহস্পতিবার বিকেল ৩টায় জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আহসান এস মনসুর। জানা গেছে, জাতীয় নির্বাচন ও মূল্যস্ফীতি ৭% নিচে না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেখানে নীতি সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই অপরিবর্তিত রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের জন্য আমার মতে
তারা অগ্রাধিকার দিচ্ছেন হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে, যতটা না প্রবৃদ্ধিকে। কারণ প্রবৃদ্ধিকে আবার যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ ক্যাপিটাল বিশেষ করে আমাদের কমাতে হবে। তো সেটা কমাতে গেলে আবার আমাদের পলিসি রেটটা কমাতে হয়। তো বাংলাদেশ ব্যাংক এই দুটোর মধ্যে আমার মনে হয় যে এই মুদ্রানীতিতেও তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বেশি তারা গুরুত্ব দেবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগে আগ্রহ নেই বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের। হিসেব বলছে গত 6 মাসে আমদানি ঋণপত্র খোলার হার গত 52 মাসের মধ্যে সর্বনিম্ন। তলানিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। এমন পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি সংকোচনমূলক হলে তা বিনিয়োগকে আরো বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একদিকে বলছেন যে আপনি অর্থনীতিটাকে বেগবান করতে চান, তো সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে তো কোনোভাবেই আপনার অর্থনীতি বেগবান হবে না, রাদার আপনি কিন্তু ইনডাইরেক্টলি বিজনেসকে কমিয়ে নিয়ে আসছেন। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতির বাইরেও যে কোনো সময়ে সুদের হার কমিয়ে আনতে পারে বাংলাদেশ ব্যাংক। এখন যদি আমরা পলিসি রেটটাকে চেঞ্জ নাও করি, যদি মূল্যস্ফীতিটা আরো নিচের দিকে যেতে থাকে, তাহলে এই ডিসেম্বরের মধ্যেই পলিসি রেটটাকে আরেকবার পুনর্বিবেচনা করা। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হলে তা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকালে মাত্র আধা ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, এতে বিপাকে পড়েছেন নগরবাসী। তবে বৃষ্টি থামার পরপরই পানি নামতে শুরু করেছে। ভুক্তভোগীরা বলছেন খাল নালা পরিষ্কার না থাকার কারণে এমন দুর্ভোগ। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ও সিডিএর ভূমিকা নিয়েও ভুক্তভোগীদের নানা অভিযোগ রয়েছে। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। আবহাওয়া অধিদপ্তর বলছে আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। এটা বর্ষার সময় আসলে এই সমস্যাটা হয়। আজকে এত ভালো হয় না, কালকে কিন্তু আরো খারাপ ছিল। জোয়ার হলে তো জোয়ারের সাথে বৃষ্টি হলে সময় সময় পানি এখানে উঠে সব বন্য হয়ে যায়। কি বলছে নালাগুলো জাম অপরিষ্কার, সেই জন্য বলছে এইগুলাই হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমছে না, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনো পানিবন্দী তীরবর্তী নিম্নাঞ্চলের ১৫০০ পরিবার। রবিউল হাসানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। তিস্তার পানি ধীরে ধীরে নামতে শুরু করায় নদী পাড়ে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হওয়ায় অনেক ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। চলাচলের রাস্তায় বেড়েছে দুর্ভোগ। জেলার ৫ উপজেলায় আকস্মিক এ বন্যায় অনেকের ঘরবাড়ি, মাছের ঘের, রোপা আমনের ধানের ক্ষেত, ধানের বীজতলা পানিতে ডুবে রয়েছে। বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। তিস্তায় পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। আমার যে সমস্ত রোয়া লাগাইছি, রোয়া এই বন্যার কারণে সব নষ্ট হয়ে গেছে। ক্ষেত খোলা কতগুলো খাওয়া গেছে, কতগুলো আছে উঁচা জমিতে, দোলা জমিতে নাই। 20টা থেকে 30টা বাড়ি খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে ভাই, এক বক পানি ভাই। কৃষি বিভাগ বলছেন বন্যায় ৪,০০০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। আমাদের কাছে প্রায় ১৭০টা শুকনা প্যাকেট খাবার মজুদ আছে এবং আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারকে বলবো বা লিখবো। স্যার পরবর্তীতে যে ত্রাণ বা অন্য কিছু দিলে সেগুলো আমরা এদের মধ্যে বিতরণ করব। আকস্মিক বন্যায় একটি কাঁচা সড়ক ভেঙে গেছে, যা মেরামত করছে জেলা প্রশাসন। লালমনিরহাট জেলায় গত রাত্রে একটা বাঁধ ভেঙে গেছে, সেখানে ভিতরে কিছু পানি ঢুকে গেছে, কিছু মানুষ পানিবন্দী হয়েছে। অবশ্য এখন পানি নেমে গেছে। এই তিস্তার পানি আপনারা জানেন মূলত জোয়ার ভাটার বিষয়। আর কিছু পানিবন্দী মানুষ আছে, তাদের জন্য আমরা আমাদের শুকনো খাবার, তারপরে শেল্টারের ব্যবস্থা আছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল, জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
পঞ্চগড়ের 2 সীমান্ত দিয়ে 17 জন নারী পুরুষকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সদর উপজেলার ঘাগড়া এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায় ভেলা ঘাগড়া সীমান্ত এলাকায় 9 জন নারী এবং 1 জন পুরুষকে ঘুরতে দেখে বিজিবিকে খবর দিলে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি সিলেট, খাগড়াছড়ি, কক্সবাজার সহ বিভিন্ন জেলায়। অন্যদিকে একই সময় ভজনপুর সীমান্ত এলাকায় 7 জনকে আটক করা হয়। তাদের বাড়ি হবিগঞ্জ, সিলেট এবং ফরিদপুর জেলায়। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।